আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে ঐক্যমত্য হয়েছে তা জাতির সামনে প্রকাশ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি এই আহ্বান জানান। আমির খসরু বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া, নির্বাচনের পরে আরও সংস্কার হবে। যেসব বিষয়ে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয়েছে তা জাতির সামনে সনদ হিসেবে প্রকাশ করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। জাতিকে জানান কোথাও ঐক্যমত হয়েছে, জাতি জানুক এবং ওই ঐক্যমতের ভিত্তিতে আমরা সনদ সই করে দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাই। আজকে যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে নির্বাচনী রোড ম্যাপ না দেওয়ার কারণে জনগণের মধ্যে যে সংশয় সৃষ্টি হচ্ছে, জনগণের মধ্যে যে প্রশ্নের উদ্রেক হচ্ছে, এটা গণতন্ত্রের আগামী দিনের গণতন্ত্রের জন্য, নির্বাচনের প্রক্রিয়ার জন্য ভালো কিছু বয়ে আনবে না। জনসাধারণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ফ্যাসিবাদী শাসক পালাতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। গণসংহতি আন্দোলনের নেতাদের সঙ্গে আয়োজিত বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে এসব কথা বলেন তিনি। বৈঠক শেষে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, সংবিধান সংস্কার করবে জনগণের নির্বাচিত সরকার। কায়েস রাহাতের রিপোর্ট। সংস্কার ইস্যুতে ঐক্যমত্যে পৌঁছাতে ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছে ঐক্যমত্য কমিশন। এরই অংশ হিসেবে সকালে জাতীয় সংসদের এলডি হলে গণসংহতি আন্দোলনের সাথে বৈঠকে বসে কমিশন। প্রতিষ্ঠার লগ্ন থেকে গণসংহতি। এ সময় কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, বাংলাদেশে দীর্ঘদিনের পুঞ্জীভূত সংকট মোকাবিলা করার চেষ্টা চলছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে জনসাধারণের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আসলে ফ্যাসিবাদী শাসককে পলায়নে বাধ্য করেছে। এই ঐক্য বজায় রেখে এই ঐক্যের যে মূল চেতনা, সেটাকে ধারণ করে আমাদেরকে অগ্রসর হতে হবে। বৈঠক শেষে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, অংশীজনদের ঐক্যমত্যের বিষয়গুলোই জুলাই সনদ হিসেবে গৃহীত হবে, আর রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত থাকা বিষয়গুলো সমাধান করবে জনগণ। এই সংস্কার জনগণের ম্যান্ডেট নিয়ে হবে। সাকি বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে শুধু প্রশাসনিক সংস্কারগুলোই সম্পন্ন করে যেতে পারবে, সংবিধান নয়। সংবিধান এবং সংবিধান সংশ্লিষ্ট বিষয় নির্বাচন ছাড়া সংস্কার সম্ভব নয়। তার বাইরে যত বিষয় আছে, প্রশাসনিক, অন্যান্য নির্বাচন আইন সংক্রান্ত, নির্বাচনী যে সমস্ত বিধিবিধান সংক্রান্ত এবং আইন শৃঙ্খলা বাহিনী সংক্রান্ত, দুর্নীতি দমন বিষয় ইত্যাদি সমস্ত প্রশ্নে বর্তমান অন্তর্বর্তী সরকারি নির্বাহী আদেশে সেগুলোকে বাস্তবায়ন করতে পারে। রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো ঠিক করতে জবাবদিহিতা ও ক্ষমতার ভারসাম্য প্রয়োজন বলেও মনে করে দলটি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে। কায়েস রাহাত, আরটিভি, ঢাকা। আগামী জাতীয় নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিল ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচনী পর্যবেক্ষক ও বুথে সিসি ক্যামেরা লাগাতে জামায়াতে ইসলামীর সহযোগিতা চাইলে এ আশ্বাস দেয় ইইউ। ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের বৈঠক শেষে এ কথা জানান দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠকে গণতন্ত্র, নারীর সামাজিক ও রাজনৈতিক অধিকার এবং সংখ্যালঘুর ব্যাপারে জামায়াতের অবস্থান জানতে চান ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত। এ সময় যৌনকর্মীদের লাইসেন্স দেয়াকে নারীর মর্যাদার জন্য অবমাননাকর অভিহিত করে রাজনীতিতে নারীর অংশগ্রহণে জামায়াত উদার মানসিকতা পোষণ করে বলে জানান ডাক্তার তাহের। বাংলাদেশের আগামী নির্বাচন এবং নির্বাচনে অবজারভার পাঠানোর ব্যাপারে আমরা কথা বলেছি। ইকুয়াল প্লেইং ফিল্ড তৈরি হওয়ার জন্যে, বিশেষ করে প্রত্যেকটি বুথে ইলেকশনে সিসি ক্যামেরা যাতে সংযোজিত থাকে, আমরা এটা প্রস্তাব করেছি। তারা এই প্রস্তাবকে এনকারেজ করেছে এবং এই জন্য যে হিউজ বাজেট দরকার, আমরা তাদেরকে বলেছি তারা যেন এই ক্ষেত্রে সেভাবে আমাদেরকে সহযোগিতা করে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক দেখতে চায় অস্ট্রেলিয়া ভিত্তিক আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্ট IDEA। সকালে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে IDEA এর
এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক লিনা রিখিলা তমাং সাংবাদিকদের কথা বলেন। তিনি আরও জানান, সিইসির সঙ্গে সাক্ষাতে আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। সংস্কার কাজের অগ্রগতি জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। ভালো একটি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ইনক্লুসিভ, জেনুইনলি কম্পিটিটিভ। সিইসির সঙ্গে আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। তিনি সংস্কার কাজের অগ্রগতিও জানিয়েছেন। বর্তমান কমিশনের দায়িত্ব মানুষের প্রত্যাশা অনুযায়ী নির্বাচনের আয়োজন করা। এর মধ্যে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। আমরা চাই একটি নিরপেক্ষ ভোট হোক। And will then pave the way. পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগদান শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় রোববার দুপুর 1:30টার দিকে তিনি ইতালির রাজধানী রোম ত্যাগ করেন বলে জানিয়েছেন তার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। শনিবার ভ্যাটিকানের সেন্ট পিটার্স চত্বরে পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে বিশ্ব নেতাদের সঙ্গে অধ্যাপক ইউনূসও যোগ দেন। আর্সেনা সম্মেলনে যোগ দিতে গত সোমবার কাতারের রাজধানী দোহায় যান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীরা। সেখানকার 4 দিনের সফর শেষে ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে শুক্রবার ইতালি যান প্রধান উপদেষ্টা। উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবীর অনিয়মের অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুদক। দুপুরে দুদক মহাপরিচালক কথা জানান। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ময়মনসিংহ 11 আসনের সাবেক এমপি কাজিম উদ্দিনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আতিকা রহমানের রিপোর্ট। স্থানীয় সরকার এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবীর বিরুদ্ধে তদবির বাণিজ্য, টেন্ডারে অনিয়ম, পদ বাণিজ্য সহ নানা দুর্নীতির অভিযোগ প্রকাশ পায় গণমাধ্যমে। এর পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে তাদের দুজনকে মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। মোয়াজ্জেম হোসেনের নামে 300 কোটি টাকা ও তুহিন ফারাবীর বিরুদ্ধে 450 কোটি টাকা অনিয়মের অভিযোগ উঠেছে। এসবের অভিযোগের তদন্ত শুরু করেছে দুদক। দুজন উপদেষ্টার এপিএস পিএস যাদের কথা আপনারা উপস্থাপন করেছেন সেই বিষয়ে কমিশন আমরা এই বিষয়ে কাজ করছি। গোয়েন্দা ইউনিট এই সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছেন এবং আপনারা এই বিষয়ে আমাদের অগ্রগতি শীঘ্রই জানতে পারবেন। এদিকে 4 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ব্যাংকে 40 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে ময়মনসিংহ 11 আসনের সাবেক এমপি কাজিম উদ্দিনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। কাজিম উদ্দিন আহমেদ জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 4 কোটি 7 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ দখল এবং তার নামেও 15টি ব্যাংক হিসাবের মাধ্যমে 40 কোটি 76 লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে উক্ত টাকা জ্ঞাত সারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কাজিম উদ্দিনের স্ত্রী সালিয়া সিদ্দিকাকে তলব করেছে দুদক। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। মাগুরা চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও হত্যা মামলায় মা সহ 3 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। সকালে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান মামলাটির সাক্ষ্য নেন। পরবর্তী সাক্ষ্যের জন্য আগামীকাল দিন ঠিক করা হয়। গত 13 মার্চ ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু আসিয়া। এর আগে জেলা শহরের নিজনান্দুলিয়া গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে 6 মার্চ ধর্ষণের শিকার হয় সে। গত 13 এপ্রিল চাঞ্চল্যকর এই মামলাটির তদন্তকারী কর্মকর্তা আলাউদ্দিন সর্দার শিশুটির মায়ের করা মামলায় 4 আসামি হিটু শেখ, জাহেদা বেগম, সজীব শেখ ও রাতুল শেখের বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। রাজধানীর সিদ্ধেশ্বরীতে চলন্ত প্রাইভেট কার থেকে নারীর ভ্যানিটি ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ব্যাগের সাথে ওই নারীকে প্রাইভেট কারের সঙ্গে হিচড়ে যেতে দেখা যায়। ওই নারী প্রাণে বাঁচলেও আহত হন। এ ঘটনার একটি ফুটেজ ভাইরাল হলে বিষয়টি সবার নজরে আসে। ঘটনাটি শনিবারের ভোরের। ভাইরাল হওয়ার পর বিষয়টি পুলিশেরও নজরে আসে। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে তারা। তবে ঘটনায় জড়িত কাউকে ধরতে পারেনি পুলিশ।
বছর ঘুরে আবারও আসতে চলেছে জাতীয় বাজেট। এ নিয়ে সাধারণ মানুষের কপালেও চিন্তার ভাঁজ। বিগত সময়ের অভিজ্ঞতা বলছে, বাজেট এলেই কম বেশি দাম বাড়ে সব পণ্যের। তাই উচ্চাভিলাষী নয়, বাস্তবসম্মত বাজেট চায় সাধারণ মানুষ। কায়েস রাহাতের রিপোর্ট। বিগত স্বৈর সরকারের আমলে একের পর এক উচ্চাভিলাষী বাজেট দেখেছে বাংলাদেশ। বছর বছর ভ্যাট বাড়ানো যেন হয়ে উঠেছিল অলিখিত ঐতিহ্য। তাই নতুন এই সরকারের কাছে সাধারণ মানুষের দাবি, বাজেট যেন হয় জনবান্ধব, শিক্ষা উপকরণ এবং নিত্য ব্যবহার্য প্রযুক্তি পণ্যের দাম যেন আসে হাতের নাগালে। কল রেটটা বিশেষ করে যারা একটু কম বোঝে, যারা প্যাকেজ কেনে না, তারা তো মনে করেন যে গলা কাটা, তাদের এটা কল রেটটা কেটে নেয়। কল রেটগুলো কমানো উচিত, পরিমাণ না বাড়িয়ে আওতা বাড়ানো দরকার। আমি যেহেতু একজন শিক্ষার্থী, তো আমি সবসময় চাইবো হচ্ছে আমাদের যে শিক্ষা উপকরণ, খাতা কলম, এই যে জিনিসগুলো যাতে হচ্ছে দাম কমিয়ে দেওয়া হয়। বাজেটের মধ্যে হচ্ছে ট্যাক্স কমিয়ে দিতে পারেন, ওটা হচ্ছে সোলার প্যানেল, যেটা হবে কি এই বিদ্যুতের যে বাড়তি যে সমস্যাটা হয় সেই সমস্যাটা লাঘব হবে বলে আমি মনে করি। এত অ্যামাউন্টের বাজেট না হয়ে, সেটা তো আমাদের থাকতে হবে, ক্যাপাসিটি থাকতে হবে। এত না হয়ে যতটুকু দরকার তার মধ্যে বাজেটটা করলে হয়। গত কয়েক বছরে অনেক গুণ বেড়েছে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম। এবার তা থেকে রেহাই চান নিম্ন আয়ের মানুষ। আমরা গরিব মানুষ যে রিক্সা চালাই, যে মনে করেন মোটামুটি কায়দায় মনে করেন কটা ডাইল ভাত ছেলে মেয়ে নিয়ে সুন্দরভাবে খাইতে পারি, এটাই আমাদের নতুন সরকারের কাছে আবেদন থাকবে। যে সরকারে আসে তারা বাজেট দেয় উচ্চবিত্ত মানুষের জন্য, নিম্নবিত্ত মানুষের দিকে কেউ তাকায় না। এই সরকার যদি আপনার খাদ্যদ্রব্য পণ্যদ্রব্যের উপরে আপনার ভর্তুকি দিয়া বাজেট করে, তাহলে এই জনগণ শান্তিতে বসবাস করতে পারবে, খাইতে পারবে, 4টা ডাল ভাত খাইতে পারবে। আমরা একটা জনবান্ধব বাজেট দেখতে চাই। দুর্নীতিবাজ ও ফ্যাসিস্ট সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট নিয়ে এবার বেশ আশাবাদী দেশের সাধারণ মানুষ। কর কমিয়ে প্রয়োজনীয় ভর্তুকি দিয়ে হলেও অন্ন বস্ত্র শিক্ষার অধিকার নিশ্চিতের দাবি তাদের। কায়েস রাহাত, RTV, ঢাকা। এবার ভারত পাকিস্তান প্রসঙ্গ। কাশ্মীর সীমান্তে টানা তৃতীয়বারের মতো ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে, তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সন্দেহভাজন হামলাকারীদের বাড়ি গুড়িয়ে দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। অন্যদিকে ঝিলাম নদীর পানি অস্বাভাবিকভাবে ছাড়ছে ভারত, অভিযোগ পাকিস্তানের। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। চরম উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যে তৃতীয়বারের মতো সীমান্তে গোলাগুলি করেছে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনী, তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভারতীয় গণমাধ্যমে গোলাগুলির জন্য বরাবরের মতো পাকিস্তানকে দায়ী করলেও পাকিস্তানের কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে পেহেলগাম হামলার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে দেশটির সরকার। Water is a vital national interest of Pakistan. জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর লস্কর-ই তৈয়বা সদস্য সন্দেহে বাড়ি গুড়িয়ে দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। 72 ঘন্টার মধ্যে 9টি বাড়ি ধ্বংস করে তারা। পেহেলগামে হত্যা নিয়ে সামাজিক মাধ্যমে ভারতের সমালোচনা করায় দেশটির উত্তর পূর্বাঞ্চলের 3 রাজ্যের 19 জনকে গ্রেপ্তার করা হয়। আসাম, মেঘালয় ও ত্রিপুরায় গ্রেপ্তারকৃতদের মধ্যে বিধায়ক, সাংবাদিক, আইনজীবী, অবসরপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষার্থী রয়েছেন। ভারত ঝিলাম নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেশি ছাড়ছে বলে অভিযোগ পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদ প্রশাসনের। এতে সেখানে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। এদিকে পাকিস্তান ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করায় লাখ লাখ রুপি লোকসান গুনতে হচ্ছে দেশটিকে। এই নিষেধাজ্ঞায় রুট পরিবর্তন করায় একাধিক বিমান চলাচলে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। তবে ভারত আকাশসীমা বন্ধ করায় তেমন কোনো প্রভাবই পড়েনি পাকিস্তানের। রাকিব হাসান, RTV। কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা আলোচনার মাধ্যমে প্রশমনের পক্ষে বাংলাদেশ। দুই পক্ষ চাইলে এদেশ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা। আরও জানাচ্ছেন শাকিলা করিম। 22 এপ্রিলের পেহেলগামে হামলার ঘটনাটি ছিল বিগত 25 বছরে কাশ্মীরে ঘটা সবচেয়ে ভয়াবহ ঘটনা, যা ভারত পাকিস্তান সম্পর্ককে আরও বৈরিতার দিকে নিয়ে যাওয়ার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।
এরই মধ্যে বাণিজ্য বন্ধ সহ পরস্পরের বিরুদ্ধে বেশ কিছু কঠিন পদক্ষেপ নিয়েছে উভয় দেশ। এমন পরিস্থিতিতে বাংলাদেশ কোনো ভূমিকা নিতে পারে কিনা জানতে চাওয়া হয় অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে। এ বিষয়ে বাংলাদেশের অবস্থান পরিষ্কার করেন তিনি। আমাদের অবস্থান হচ্ছে খুব স্পষ্ট। আমরা শান্তি চাই দক্ষিণ এশিয়ায়। আমরা জানি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন থেকে বিভিন্ন ইস্যুতে সংঘাতময় সম্পর্ক আছে, কিন্তু আমরা চাই না যে এখানে কোনো বড় কোনো এমন সংঘাত সৃষ্টি হোক যেটা এই অঞ্চলের মানুষের জন্য কোনো বিপদের কারণ হয়ে উঠতে পারে। তারা যদি আমাদের সহায়তা চায় যে আপনারা মধ্যস্থতা করুন, তাহলে হয়তো আমরা যাবো, কিন্তু তার আগে আমরা আগ বাড়িয়ে এটা কিছু করতে চাই না। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরো বলেন, সংকট নিরসনে দেশ দুটির মধ্যে আলাপ আলোচনার বিকল্প নেই। ভারত পাকিস্তান দুই দেশের সাথে আমাদের সুসম্পর্ক বিদ্যমান। আমরা চাইবো যে তারা আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে ফেলুক। আমরা ইতিমধ্যে দেখেছি যে মধ্যস্থতার প্রস্তাব দু একটি দেশের কাছ থেকে এসেছে। যেভাবেই হোক, মধ্যস্থতার মাধ্যমে হোক অথবা দ্বিপক্ষীয় আলাপ আলোচনার মাধ্যমে হোক, আমরা চাই যে উত্তেজনা প্রশমিত হোক এবং শান্তি বজায় থাকুক। একই ইস্যুতে ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশিদের গ্রেপ্তার হওয়া প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ভারত এ বিষয়ে আনুষ্ঠানিক যোগাযোগ করলে তা গুরুত্বের সঙ্গে দেখা হবে। এখন পর্যন্ত আমরা এই ব্যাপারে কিন্তু পত্রপত্রিকাতেই দেখেছি। শাকিলা করিম, RTV, ঢাকা। ধর্ষণের 38 দিন পর আত্মহত্যা করেছেন জুলাই আন্দোলনে শহীদের মেয়ে। পরিবারের দাবি, লজ্জা, মানসিক চাপ, ধর্ষকদের জামিন ও বিচার না পাওয়ার ক্ষোভ থেকে সে আত্মহত্যা করেছে। তার এমন মৃত্যু মানতে পারছে না স্বজন ও এলাকাবাসী। ধর্ষকদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে তারা। পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। গত 18 মার্চ পটুয়াখালীতে জুলাই আন্দোলনে শহীদ বাবার কবর জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হন 17 বছরের তরুণী লামিয়া। ঘটনার পর থানায় গিয়ে ধর্ষক সাকিব ও সিফাত মুন্সির বিরুদ্ধে মামলাও করেন তিনি। রোববার রাতে রাজধানীর সেক্রেটেরিয়েটের ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। তার জানাজায় অংশ নেন বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এখানে যারা দুষ্কৃতিকারী, এদের পিছে ব্যাকগ্রাউন্ড খুব বড়, হ্যাঁ মানে অনেক বড়। এদের ব্যাকগ্রাউন্ড বা এদের রাগা বলের মতো বড়, কেন এদের সাথে আমরা পারার মতো যোগ্য নাই। জুলাই অভ্যুত্থানে শহীদ বাবার কবরের পাশেই দাফন করা হয়েছে তাকে। অপরাধীদের দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি এলাকাবাসীর। আমার নাতি তো শেষই হয়ে গেছে, এই যতই অগৌ ছিল আমার নাতি আত্মহত্যা করে গেছে, আমি আগে ফাঁসি চাই। বর্তমান সরকারের কাছে সুষ্ঠু তদন্ত করে আমরা সঠিক বিচার চাই এলাকাবাসীর পক্ষ থেকে। এই মামলার 2 আসামি সাকিব ও সিফাতকে গ্রেপ্তার করেছে দুমকি থানা পুলিশ। আব্দুল হামিদ, RTV। বাড়তি ভর্তুকি এড়াতে গ্রাম ও শহরে সমান হারে লোডশেডিং দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি বলেন, তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন আরও বাড়ানো হবে। সচিবালয়ে গ্রিড বিপর্যয় নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এ সময় মেট্রো রেল ত্রুটি দেখা দিলে কারিগরি টিমকে 10 থেকে 15 মিনিটের মধ্যে পৌঁছানোর নির্দেশ দেন উপদেষ্টা। বিলাল হোসেনের রিপোর্টে বিস্তারিত। যান্ত্রিক ত্রুটির কারণে গেল শনিবার বিকেলে হঠাৎ করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের সমস্যা দেখা দেয়। এতে বরিশাল ও খুলনা সহ দক্ষিণাঞ্চলের 21 জেলায় বিদ্যুৎহীন হয়ে পড়ে। এ বিষয়ে সচিবালয়ের সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। বৈঠক শেষে তিনি জানান, লাইনের 2টি তারের সংযোগ এক হয়ে বিপর্যয় দেখা দেয়। ঘটনা তদন্তে কমিটি করা হয়েছে বলে জানান তিনি। আমিনবাজার গোপালগঞ্জ ডাবল লাইন সার্কিট লাইনে একটা ফল্ট হয়েছে। ফল্ট মানে হচ্ছে 2টা তার একত্র হয়ে যাওয়া বা কাছাকাছি হয়ে যাওয়া, এটার ফলে কিন্তু এই জিনিসটা হয়েছে। যে ব্যাপক যে দুর্নীতি হয়েছে এগুলোর কারণেই কিন্তু এগুলো বেশি হচ্ছে। ভবিষ্যতে গ্রিড বিপর্যয় পরিহারের লক্ষ্যে সুপারিশ প্রদান, কমিটি আগামী 7 দিবসের মধ্যে সুপারিশ সহ প্রতিবেদন দাখিল। এসির ব্যবহার যে হারে বেড়েছে সে হারে বিদ্যুৎ উৎপাদন বাড়েনি মন্তব্য করে উপদেষ্টা জানান, গ্রাম ও শহরের সমান লোডশেডিং দেয়া হবে। এটা আমরা সমানভাবে বন্টন করার চেষ্টা করব শহর এরিয়ার মধ্যে, এবং এটা আমি আজকে থেকে পার্সোনালি মনিটর করব। বিদ্যুৎ ও মেট্রো রেলের সেবা বিঘ্নিত হলে তাৎক্ষণিকভাবে জানানোর নির্দেশ দেন ফাউজুল কবির খান। এই জিনিসটা সারতে 5 মিনিট লাগছে, কিন্তু লোক যেতে 1.5 ঘন্টা লাগছে। তো এই জন্য আমরা একটা ব্যবস্থা নিয়েছি যে আজকে যে মেট্রো রেলের এমডি এখানে ছিল, যে
10 to 15 মিনিটসের মধ্যে রেসপন্স করতে পারতে হবে। গ্যাস সংকটের কথা স্বীকার করে এলএনজি আমদানির বাড়ানোর কথা জানান জ্বালানি উপদেষ্টা। গ্যাসের উৎপাদন কমে যাচ্ছে, তারপরে হচ্ছে আমরা যে বাড়তি এলএনজি আনবো সেটার জন্য আর্থিক সামর্থ্য, আর ওরা তো পানাদাররা টাকাটা দিচ্ছে ওদের বিল দেওয়ার জন্য। বিলাল হোসেন, RTV, ঢাকা। নারীর প্রতি সহিংসতা এবং পথে হয়রানি বন্ধে সম্প্রচার সাংবাদিকদের সংগঠন বিজেসি এবং সুইস বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে তৈরি হেল্প অ্যাপের ব্যবহার ও সচেতনতা তৈরির জন্য বাংলাদেশ ইউনিভার্সিটি ক্যাম্পাসে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই অ্যাপ কিভাবে ব্যবহার করা যাবে এবং আইন শৃঙ্খলা বাহিনী কোন ঘটনা ঘটলে কত দ্রুত সাড়া দেবে সেসব বিষয়ে শিক্ষার্থীদের কাছে তুলে ধরা হয়। কর্মশালায় উপস্থিতি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সদস্য সচিব ইলিয়াস হোসেন ও বাস্তবায়নকারী সংস্থা সুইচের কর্মকর্তারা। কর্মশালায় নারী অধিকার, নিরাপত্তা আইন ও চলমান হয়রানির বিরুদ্ধে সম্ভাব্য পদক্ষেপ, হেল্প অ্যাপের কার্যকারিতা ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। এই অ্যাপের মাধ্যমে নারীরা হয়রানিমূলক ঘটনা রিপোর্ট করে সাহায্য বা হস্তক্ষেপ করতে পারবে। ঘটনার স্থান নিশ্চিত হয়ে নিকটস্থ থানা বা স্বেচ্ছাসেবীরা এগিয়ে এসে নিপীড়ককে দ্রুত আইনের আওতায় আনতে পারবে। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। প্রথমবারের মতো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চালু হলো কার্গো ফ্লাইট। সন্ধ্যা 7:10 60 টন পণ্য নিয়ে স্পেনের উদ্দেশ্যে যাত্রা করে ফ্লাইটটি। এর আগে বিমানটির উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল হওয়ায় অনিশ্চয়তা তৈরি হয়েছিল দেশের রপ্তানি খাতে। তবে এই কার্গো সেবা চালুর মাধ্যমে সে সমস্যার সমাধান হবে বলে মত বিমান উপদেষ্টার। সকল কিছুতে আমরা একটা সাবঅর্ডিনেটেড চিন্তা ভাবনার মধ্যে এসেছি, যার ফলে আমাদের নিজস্ব সৃষ্টিশীলতা, আমাদের কার্যক্ষমতা, আমরা এই যে সামগ্রিকভাবে একত্রিত হয়ে এটা যে অর্জন করতে পারলাম, যে একটা ট্রান্সশিপমেন্ট বন্ধ হয়ে যাওয়ার পরে আমাদের যে শুধু সক্ষমতা বৃদ্ধি না, আমাদের কম্প্যারেটিভনেস যে আমরা বাড়িয়েছি। জ্যাক টেকনোলজি লিমিটেডের নতুন উদ্ভাবিত পণ্য A4CNTB লকস্টিচ সেলাই মেশিন উদ্বোধন করা হয়েছে। বিকেলে ঢাকার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার হল 2-তে এই আয়োজন করা হয়। এই সেলাই মেশিনটি গার্মেন্টস শিল্পের জন্য একটি বৈপ্লবিক প্রযুক্তি, যা উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক এবং এতে আধুনিক AI প্রযুক্তি সংযোজিত হয়েছে। অনুষ্ঠানে BGMA এবং BKMA এর সদস্যরা উপস্থিত ছিলেন। পাশাপাশি দেশের বিভিন্ন গার্মেন্টস মালিক ও শীর্ষ ব্যবস্থাপনা পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করে। সিরিজে হোয়াইট ওয়াশে লজ্জা এড়াতে কাল জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু সকাল 10টায়। এই ম্যাচে পজিটিভ টেস্ট খেলে সিরিজে ঘুরে দাঁড়াতে চান কোচ ফিল সিমন্স। চট্টগ্রামের সাগরিকা থেকে এমরাউল কায়েসের ক্যামেরায় আরো জানাচ্ছেন রাফি আমিন। টেস্ট কালচার পরিবর্তনের বার্তা দিয়ে সিলেট ম্যাচে জিম্বাবুয়ের কাছে 3 উইকেটে হেরেছিল বাংলাদেশ। এরপর সমালোচনার মুখে পড়ে শান্তর দল। তবে কোচ সিমন্স বলছেন ভালো কিছুর জন্য ধৈর্য ধরতে। বাংলাদেশের মানুষকে বলবো ধৈর্য ধরুন। আমি জানি এখানে খেলাটার প্রতি লোকেদের আবেগটা কেমন, তবে আমি আপনাদের ধৈর্য ধরতে অনুরোধ করব, কারণ আমরা ঠিক কাজটা করার চেষ্টা করছি যাতে ভালো খেলতে পারি। সিলেট টেস্টের মতো চট্টগ্রামেও নিজেদের ব্র্যান্ডের ইতিবাচক খেলাটা চালিয়ে যেতে চান টাইগার কোচ। ফলে প্রথম টেস্টের মতো একাদশে আবারও 5 বোলার রাখার ইঙ্গিত দিলেন তিনি। 4 বোলার নিয়ে নিয়মিত ম্যাচ জেতা কঠিন, তাই আমাদের টেমপ্লেট হতে হবে 5 জন বোলার নিয়ে মাঠে নামা। বোলিং কম্বিনেশন নিয়ে এখনো চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। হতে পারে 3 পেসার ও 2 জন স্পিনার, আবার হতে পারে উল্টোটাও। এদিকে 10 ম্যাচ পর টেস্ট জিতে ইতিবাচক জিম্বাবুয়ে। আপাতত বাংলাদেশের বিপক্ষে 14 বছর পর সিরিজ নিশ্চিত করাই প্রধান লক্ষ্য দলটির। ম্যাচকে সামনে রেখে তাই সাগরিকায় ঘাম ঝরিয়েছেন মুজারাবানি উইলিয়ামসরা।
আমরা যে প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছি সেভাবে আমরা সাফল্য পেয়েছি। এই ধারা অব্যাহত রাখার চেষ্টা করব। নতুন কন্ডিশন, তাই অবস্থা বুঝে স্কোয়াডে পরিবর্তন আনতেও পারি। দীর্ঘ 2.5 দশকের বেশি সময় টাইগার ভক্তরা কেবলই দিয়েছে ধৈর্যের পরীক্ষা। এবার সেটা আরেকটু লম্বা করতে বললেন কোচ ফিল সিমন্স। তাতেও যদি টেস্ট কালচার পরিবর্তনের বার্তা বাস্তব রূপ নেয়, এড়ানো যাবে চট্টগ্রাম টেস্টে সিরিজ পরাজয় কিংবা হোয়াইট ওয়াশের লজ্জা। চট্টগ্রামের সাগরিকা থেকে রাফি আমিন, RTV। সংবাদ শেষ করব লাঠি খেলার খবর দিয়ে। ঢাকার ধামরাইয়ে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী লাঠি খেলা। পুরনো ঐতিহ্যকে উপভোগ করার সুযোগ পেয়ে দূর দূরান্ত থেকে ছুটে আসা মানুষের ভিড়ে তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ। গতকাল বিকেলে ধামরাই উপজেলার কালামপুর বালুম খেলার মাঠে আরাফাত রহমান কোকোর স্মরণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলাটির আয়োজন করে তরুণদের সংগঠন বন্ধুমহল। ঐতিহ্যবাহী এ খেলা দেখতে আসেন শিশু থেকে বৃদ্ধ কয়েকশো দর্শক। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।